সিরিয়ায় আসাদ সরকার পতনের 1 বছর, দামেস্কে হাজারো মানুষের উচ্ছ্বাস, দেশ পুনর্গঠনের অঙ্গীকার, পররাষ্ট্রনীতিতে সফল সারা প্রশাসন, দাবি বিশ্লেষকদের। ইউক্রেনে রুশ হামলায় নিহত 4, জেলেনস্কির আচরণে হতাশ ট্রাম্প, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, দাবি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। কম্বোডিয়ার হামলায় সীমান্তে থাই সেনা নিহত, আহত কয়েকজন, জবাবে বিমান হামলা থাইল্যান্ডের, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে ব্যর্থ হয়েছে সামরিক অভ্যুত্থান, দাবি সরকারের, বিপথগামী সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলের হামলা, নিহত 6 ফিলিস্তিনি, আহত অন্তত 17। উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘের। গ্রিসে পুলিশের গুলিতে কিশোর নিহতের 17তম বার্ষিকীতে বিক্ষোভ, আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, সরকারি দমনপীড়নের বিরুদ্ধে ভেনেজুয়েলার রাজপথে মানুষ। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমাইদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর। কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাটছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ। পর্যবেক্ষকদের মতে, কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম। এছাড়া ধ্বংসস্তূপ, বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে, দেশটি পুনর্গঠনে দরকার $250 থেকে $400 বিলিয়ন। এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 123টি স্কুল, কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনো চরমে। সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই নথির বেশিরভাগ রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নথিতে ইউরোপের সভ্যতা বিলুপ্তির মুখে উল্লেখ করার সমালোচনা করেছে ইইউ। এদিকে ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। কিয়েভকে সহায়তা করা থেকে যুক্তরাষ্ট্র সরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দেশটির অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং ড্রোন প্রস্তুতকারক কেন্দ্রসহ একাধিক স্থানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালায় মস্কো। এতে হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুচেরভকা এবং ডোনেস্কের রোভনয়ে বসতি দখলের দাবি করে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, 33 পৃষ্ঠার এই নথির অনেক দিকই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি মস্কো নথিটি আরও বিশ্লেষণ করে চূড়ান্ত মন্তব্য জানাবে বলেও জানান তিনি। বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা, এসব বিষয়কে নতুন কৌশলে অগ্রাধিকার দেয়া হয়েছে। নথিতে আরও বলা হয়, কয়েকটি ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী থাকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইউরোপের কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধির প্রশংসা করা হয়েছে। কৌশলপত্রে রাশিয়াকে ঘিরে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে বলে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে যেতে পারে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ ভূমিকা রাখছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে।
নিরাপত্তা কৌশল নিয়ে প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা বা সমাজ ব্যবস্থা কেমন হবে এসব বিষয় কৌশলগত নথিতে থাকা উচিত কিনা বিশেষত জার্মানির ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, যুক্তরাষ্ট্রের শত্রু এবং পোল্যান্ডের শত্রু একই বলে উল্লেখ করেন টাস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলেন, এই নথি দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। এদিকে রোববার কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। গাজায় ইসরায়েলি হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 17 জন। অক্টোবর থেকে হামলায় 373 জন মারা গেছেন। এছাড়াও 970 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এদিকে 2 বছরের বিরতির পর ক্রিসমাস ট্রি আলোকিত করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেম। গাজায় থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা। দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্ব মুখামাস শহরের কাছে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ তৎপর। জেরুজালেমের প্রশাসন জানায়, এমন হামলার ঘটনা বেড়েছে, যা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এদিকে ইসরায়েল গাজা থেকে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন। তাদের গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তার অবনতি এবং অব্যাহত মামলা এখনও উদ্বেগের কারণ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডিক্রু বলেছেন, গাজা পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে চিকিৎসা সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংক্রমণ রোগ প্রতিরোধে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি। এছাড়াও ধ্বংসস্তূপ সরানো জরুরি, নইলে পুনর্গঠন সম্ভব হবে না। ডিক্রু আরও বলেন, তহবিল বিভিন্ন উৎস থেকে আসতে পারে। যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এদিকে 2 বছরের বিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর বেথলেহেমের ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা এবং দখলকৃত পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনিরা আগের বছরগুলোতে বড়দিন উদযাপন করতে পারেননি। বেথলেহেমের বাসিন্দাদের আশা, ক্রিসমাস ঘিরে শহরে পর্যটক ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সাইদু। স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোরের দিকে সেনাদের একটি ছোট দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহ শুরু করে। তবে সেনাবাহিনীর নেতৃত্ব ও অনুগত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে জানান সাইদু। সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ উপস্থিত হয় একদল সেনা। নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বলে পরিচয় দেন তারা। জানান, সরকারের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে প্রেসিডেন্ট পাত্রিস তালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য তার। অরবান বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। জবাবে সোমবার ভোরে কম্বোডিয়ায় বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলা বর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় কয়েকজন হতাহত হওয়ার পর জবাব দেয় থাই সেনারা। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বাসিন্দাকে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ। এর আগে গত জুলাই মাসে 2 দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধে অনেক মানুষ হতাহত হয়।
ওই সময় উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় 28 জুলাই একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। তবে দুদেশের সীমান্তে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে বলছেন বিশ্লেষকরা।